নমস্কার, আমি বাহারুল ইসলাম মজুমদার। আজকের কৃষি কথায় আপনাদের সামনে উপস্থাপিত করছি। আমাদের কৃষি কথার মূল স্লোগান থাকবে, কৃষি কথা যে কথা ফলে মাটিতে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান কেন্দ্র তথা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের প্রধান বিজ্ঞানী বা প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর বিশ্বজিৎ দাস। ওনার সঙ্গে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। রাজ্যের অর্থনৈতিক অবস্থা কৃষির উপর নির্ভরশীল, তার মধ্যেও বিশেষ করে বিজ্ঞানের পরিভাষা বা বিজ্ঞানের সমীক্ষায় দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের ফল চাষের গুরুত্ব ত্রিপুরা রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে একটি বিশাল। তো আমি প্রথমে বিশ্বজিৎ বাবুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইছি। ডক্টর বিশ্বজিৎ দাস ত্রিপুরারই ছেলে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে এখানে এসছেন। বিগত 5 বছর ধরে আগরতলা স্থিত লেম্বুছড়া আইসিআর স্টেশনে কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যের ফল চাষ এবং অন্যান্য হর্টিকালচার বা সবজি চাষের গবেষণা নিয়ে উনি সদা ব্যস্ত থাকেন। বিশ্বজিৎ বাবুকে আমি প্রথমেই বলবো যে রাজ্যে বেশ কিছুদিন ধরেই আমরা আনারস নিয়ে বেশ উচ্ছ্বসিত এবং রাজ্যের আনারস চাষের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নিয়ে কিছু বলার জন্য প্রথমেই বলবো। এবং এর ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে স্টেট ফ্রুট বা রাজ্যিক ফল হিসাবে ভারতের মাননীয় রাষ্ট্রপতি অলরেডি আনারসকে রাজ্যিক ফল হিসাবে ঘোষণা করছেন, সেটা আপনাদের সবারই জানা। যাকে এবার বিশ্বজিৎ বাবুর কাছ থেকে প্রথমে বুঝতে চাইব যে আনারস চাষের ক্ষেত্রে অতি উচ্চ ফলন বা লাভজনক ফলন পেতে গেলে কী ধরনের চারা বা কী ধরনের প্ল্যান্টিং ম্যাটেরিয়াল দরকার, সেই সম্বন্ধে এই বক্তব্য দিয়ে আশা করি আপনি শুরু করবেন আপনার আনারস চাষের। ধন্যবাদ বাহারুলজি। সবাইকে নমস্কার। আসলে যেটা আপনি বলেছেন কি আনারস আমাদের রাজ্যের ফল, স্টেট ফ্রুট ঘোষণা করা হয়েছে। এটা আবার একটা জিআই যেটা বলি আমরা, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর দেওয়া হয়েছে ওটাকে। আর এটার সাথেও আমি প্রকল্পে যুক্ত ছিলাম যখন যে এজেন্সিটা ওটা করেছিল, আমার কাছে এসেছিল। আসার পরে আমি সমস্ত ইনফরমেশন ওদেরকে দিয়েছিলাম। যদিও ওরা জম্পই কমলারও চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে প্রথমে আনারসটাকে আমরা আমি একটু বলবো আমাদের দর্শকদের জন্য জিআই ব্যাপারটা একটু খুলে আমাদের সাধারণ মানুষ যাতে বুঝে এটা বলুন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই অবশ্যই জিআই আসলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর একটা স্পেশাল, ত্রিপুরার জন্য একটা গর্বের বিষয় যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর যে কোনো বস্তুতে দেওয়া হয়, যে ফল, যে কোনো হ্যান্ডিক্রাফট, অন্য মানে সবজি বা ফল জাতীয় বা ধান বা যে কোনো জিনিস, যে এটা হচ্ছে যে কোনো জায়গার একটা বিশেষত্ব। মানে মনে করুন আনারস ত্রিপুরাতে হচ্ছে, আনারস অন্য জায়গাতে হচ্ছে, কিন্তু ত্রিপুরার আনারসের যে গুণবত্তা, গুণাবলী, সুনাম, ওটা যদি অন্য জায়গাতে করা হয় তাহলে সেই গুণাগুণটা থাকবে না বা সেই সুস্বাদু আনারস হবে না। সেটা শুধু ত্রিপুরাতেই হবে আর ত্রিপুরার নামে যাবে। সেই স্পেশালিটিটাকে মানে আইডেন্টিটি দেওয়ার জন্য এটাকে জিআই দেওয়া হয়। অনেক দেওয়া আছে, যেমন কাঞ্জিপুরম শাড়ি আছে, হ্যাঁ না, কুরুক ম্যান্ডারিন আছে, বাসমতি চাল আছে। তো এইগুলো অনেক দেওয়া আছে, কাশ্মীরি বাসমতি সব আলাদা আলাদা। অনেক জায়গায় এলাহাবাদের, হ্যাঁ না, গোয়াবা আছে, এলাহাবাদ সফেদ, পেয়ারা দেওয়া হয়েছে। তো এইভাবেই একটা গর্বের বিষয় ত্রিপুরার জন্য। আর সাথে সাথেই ত্রিপুরা আনারসকে স্টেট ফ্রুট ঘোষণা করা হয়েছে। তো ফিরে আসি, আপনার যেই প্রশ্নটা ছিল যে আনারসের প্লান্টিং ম্যাটেরিয়াল যেটাকে বলি আমরা বলি কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল। সেটাতে কয়েকটা গুণবত্তা থাকে, যে ওই প্লান্টিং ম্যাটেরিয়ালটা কোন জাতের হতে হবে, কোন প্রকারের হতে হবে, সার্টিফাইড যেটাকে বলি আমরা, যে ওটাতে যাতে কোনো রোগ বা পোকামাকড় না থাকে, ওটার কতটুকু স্পেসিফিকেশান থাকে। প্রত্যেক ফলেরই প্লান্টিং ম্যাটেরিয়ালের সার্টিফিকেশান থাকে।
আর আনারসের সাধারণত যেটা আমরা বলি সাকার, সাকারের মধ্যে আপনার রুট সাকার অ্যান্ড শুট সাকার, দুটো সাকারই আমরা প্রেফার করি। বাকি স্লিপস আর ক্রাউন, যেটা আনারসের আগে মুকুটটা বা ওর নিচে একটা ছোট গাছের মতো লেগে থাকে, ওটাকে আমরা ব্যবহার করি না। কারণ কেন, এগুলোকে লাগালে আনারস লাগতে লাগতে বেশি দিন লেগে যায়, আর এ থেকে 3 বছর মানে 3 বছরের মধ্যে ফলন আসে। কিন্তু সাকারটা লাগালে কি হয়, 18 মাস, এই 20 মাস বা 2 বছরের মধ্যেই ভালো ফলন দিতে শুরু করে। কৃষক সাকারটা চিনবে কি করবে যদি বলেন? সেটা মানে আনারস গাছে মানে এটা তো নেক্সট ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় সাকার আসার। একটা হচ্ছে আপনার আনারস গাছ যেটা মাতৃ গাছ, যেটা আমরা লাগিয়েছি প্রথম সাকার মনে করুন, ওটা যখন বড় হয়ে ফলন দিয়ে দেবে, সাথে সাথে ওটার নিচে মানে মাটির নিচে থেকে একটা ছোট চারা বেরোয়, আরেকটা এটার উপর থেকে পাতার মাঝখান থেকে আরেকটা চারা বেরোয়, যেটা মাটির থেকে বেরোয়, এটা হচ্ছে রুট সাকার। আরেকটা মানে যেটা পাতার একটু উপরে পাতার মাঝখান থেকে একটা ছোট চারা গাছ বেরোয়, মনে করুন ওটা শুট সাকার বলি। আর এটার আপনার মানে ওজন আছে, এটা বিভিন্ন ধরনের ওজন হতে পারে, বা আমরা বলি যে 500 থেকে 750 গ্রাম যেই সাইজের হবে, ওটা আমরা পারফেক্ট মনে করি যে এটারই ওজন ভালো। আর এটাই মানে আপনি যদি 18 মাস বা 20 মাস পরে ফলন পেতে চান, তাহলে ওটা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার চারা কিভাবে চারার ব্যাপার। তারপরে দেখুন দূরত্ব কতটা, দূরে দূরে লাগাবে, সারি সারি বা গাছ গাছ, এটাও অনেক কৃষক ভুল করে আমরা মাটি দেখি, সেটাও যদি একটু বলে দিই। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম সাকার কালেকশন করলাম, করার পরে আমরা কি করলাম, মনে করুন এটাকে কিউরিং করতে হয়, লাগানোর আগে কিউরিং মনে করুন এনে ছায়াতে রেখে দিতে হয় কমসে কম 7 দিন, 8 দিন, অনেক সময় 10 দিন ছায়াতে রেখে দিলে ওটা মানে এক্সট্রা যে জলীয় বাষ্পটা এটা একটু বেরিয়ে যায়। বেরিয়ে গেলে ওটা মানে সাথে সাথে লাগালে গিয়েও পচে যায় অনেক সময়। তো ওটাকে আমরা কি করি, লাগানোর জন্য এটাকে আমরা লাগানোর আগেই আমরা কি করি, এই রোগ বা পোকার জন্য ট্রিটমেন্ট দিই। রোগের জন্য আমরা কার্বেন্ডাজিম ওষুধ, একটা ছত্রাকনাশক বলি আমরা এটাকে। ছত্রাকনাশকটাকে 3 গ্রাম প্রতি লিটার হিসাবে আমরা সলিউশন বানিয়ে প্রত্যেকটা সাকারকে আমরা বিছিয়ে দিই। তারপর মনে করুন ওটার পরে আমরা পোকার, মিলিবাগ বা অনেক ধরনের, এটা ভীষণ জরুরি যে এই যে কোনো পোকা যাতে ক্যারি না করে, না অন্য পুরনো অর্চার মানে কোনো বাগিচা থেকে আমরা আনলাম, আর পোকা যাতে, যেমন মিলিবাগ আছে, এটা কমন আনারসে লুকিয়ে থাকে, আনারসের ছেদে মানে কোনায় বা আপনার পাতার সাদা সাদা উলের মতন, এগুলো যাতে ক্যারি না হয়, সেজন্য আমরা ক্লোরোফাইরিফস বা মনোক্রোটোফস না 0.5 বা 1 ml প্রতি লিটার হিসাবে আমরা ট্রিটমেন্ট করে প্রথমে শুকিয়ে নিই। তারপর আমরা কি করি, জমিতে লাগানোর, যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে কীভাবে আমরা লাগাবো। সাধারণত আমরা দেখি, আপনারও তো এক্সপিরিয়েন্স, আপনি দেখেছেন যে আমাদের ত্রিপুরাতে ট্রেডিশনাল পদ্ধতি আমরা অনুসরণ করি, মানে সিঙ্গেল লাইন, হ্যাঁ, একটা লাইন করে আমরা লাগাই, যেটাতে আমরা মনে করুন অনেক সময় 80 সেন্টিমিটার না দূরে দূরে লাগাই, 60 সেন্টিমিটার দূরে দূরে লাগাই। এতে কি হয়, প্রতি হেক্টরে গাছের মানে চারার পরিমাণ কম, 25 থেকে 30 হাজারের বেশি হয় না, আমরা অ্যাডজাস্ট করতে পারি না, সেটাই আমরা ফলো করে এসেছি। এখন যেটা হাই ডেন্সিটি পাইনাপেল, যেটা মানে সায়েন্টিফিক পদ্ধতি, যেটা আমরা চাইছি যে ত্রিপুরাতে আমরা এটাকে ইন্টারভেনশন দেই, ফার্মার্সদের কাছে নিয়ে যাই। আমরা চাই, আমরা অনেক ডেমনস্ট্রেশনও দিয়েছি ফার্মার্সদেরকে, আমাদের আইসিএস সেন্টারে বা ডিপার্টমেন্ট থেকেও অনুরোধ দিচ্ছে যে ওটার মেইন অ্যাপ্রোচ হচ্ছে আপনার পেয়ার্ড রো, মানে 2টো রো, তারপর একটা গ্যাপ, তারপর আবার 2টো রো, জোড়া রো, তারপর কিছু জায়গা, তারপর আবার জোড়া রো। এখন এই 2টো রো যখন দেবো আমরা কি করি, এটা ভীষণ মানে মনে রাখার বিষয়, কে প্লান্ট টু প্লান্ট, যেটা মানে সাকার টু সাকার, চারা গাছ থেকে চারা গাছ আমরা 30 সেন্টিমিটার রাখি। ত্রিপুরার ক্ষেত্রে আমি বলছি 30 সেন্টিমিটার দূরত্ব একটা লাইনে, আর ওই লাইনটা থেকে আরেকটা লাইন যেটা, এটা 60 সেন্টিমিটার আমরা দূরত্ব রাখি। হয়ে গেল 30/60। তারপর আমরা বলি 90 সেন্টিমিটার ইয়া 1 মিটার। 2টো রো আমি রইলাম, একটা সারি থেকে সারি 60 সেন্টিমিটার, গাছ থেকে গাছ আপনার 30 সেন্টিমিটার, এটা দিয়ে 2টো রো তৈরি করলাম। তারপরে আবার 90 সেন্টিমিটার ছেড়ে দিয়ে আবার 2টো রো করলাম, এই তো বলতে চাইছিলাম। তো 90 সেন্টিমিটার অনেক সময় কি করে ফার্মার্সগুলো, স্যার একটু মানে বেশি কাছে হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, তোমরা 1 মিটার দিয়ে দাও, যদি ভেতরে না অসুবিধা হয় তোমাদের 1 মিটার, কারণ ত্রিপুরাতে একটু মানে আবহাওয়াটা এত ভালো কে গাছের বৃদ্ধি বেশি হয়, সেই জন্য আমি একটু মানে এই অপশানটা রাখি।
মানে 90 থেকে 100 100 সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা দেই, তারপর আবার সেম না 30/60 সেন্টিমিটার দিয়ে দুটো এভাবে করে ধরুন আমরা সারি সারি 1 মিটার পর পর দুটো সারি, দুটো সারির মধ্যে 30 এবং 60 এই হিসাবে চলে যেতে হবে। দিয়ে মানে পার হেক্টরে আমরা অ্যাডজাস্ট গাছ করতে পারি। গাছ আসছে কতটা? মনে করুন এটা আমরা যদি আমরা 30 দেই তাহলে এটা আসবে আপনার 43,500 হ্যাঁ প্লান্টস পার হেক্টর। পার হেক্টর। আর এটাকে যদি 30-এর জায়গায় 25 করে দেই তাহলে ওটা বেড়ে যাবে 53,300। আচ্ছা, হ্যাঁ কিন্তু এখানে যদি আমরা 30ও দেই তাহলে দেখা যাচ্ছে আপনার প্রায় আমরা কানিপতি হেক্টরটা অনেক কৃষকরা ফট করে বুঝতে চায় না, কানিপতি প্রায় 7,000 মতো গাছ আসে, আর 7,000-এর বেশি আসবে। কিন্তু বর্তমানে কৃষকরা কানিপতি কটা গাছ লাগায়? সেটাই আমি বলছি যে মানে আমাদের যেটা আগে বলেছিলাম আমি, না আমাদের যদি দেখি আমরা ওই 25 থেকে 30 হাজারের বেশি মানে কানি না বলছি হেক্টরে। হ্যাঁ তো তাহলে 4,000, 3,500, 4,000 গাছ, 3,000 গাছের সংখ্যা আমার বেড়ে যাচ্ছে, সুতরাং উৎপাদনও বাড়বে, আয়ও বাড়বে। ম্যানেজমেন্ট সমস্ত কিছু মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দা, মানে বলছি যে আমার কাছে যে জায়গা আছে ওটার ম্যাক্সিমাম যাতে আমরা ব্যবহার করি, সেটাই কনসেপ্ট। প্রতি ইঞ্চি জমি আমরা সঠিক বেশি ফলন, বেশি ফলন মানে প্রতি ইঞ্চি জমিতে মানে বেশি ফলন বাড়বে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আপনার নেক্সট যেটা আছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার মধ্যে প্রথমে আসবে আপনার ইয়ের ফোন, ব্যবস্থাপনার মধ্যে প্রথমে আসছে আপনার সার ব্যবস্থাপনা, তারপরে আগাছা দমন, তারপরে আছে আপনার সেচ ব্যবস্থাপনা। তিনটা ব্যবস্থাপনাকে আপনি যদি সংক্ষেপে একটু বলেন তাহলে সুবিধা হয়। আমরা কি করে যখন মনে করেন লাগালাম, আমরা লাগানোর সময় আমরা কি করি, গোবর, ফোন কেউ একটা ফোনে ফোনে আছে কি? ফোন আছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তিনটা ব্যবস্থাপনা আগে বলুন, আমরা ফোন নিয়ে নেব আমরা এক্ষুনি। তো আমি বলছিলাম কি যখন আমরা লাগাই আনারস চারা তখনই আমরা কি করি, মনে করুন জমি তৈরি করার সময় আমরা তো লাইন করে ট্রেঞ্চ মানে নালা কেটে নেই, মনে হয় করবো আমরা, গর্ত করে করে হয় না, তো করে আমরা গোবর, হ্যাঁ না, গোবর আর ফসফরাস এসএসপি যেটা আমরা বলি যে দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ না। গোবরটা হচ্ছে একদম পচা গোবর, শুকনো গোবর। তারপর হ্যালো, তো তারপর আমরা বলছি কি যেটা মানে এগুলো দিয়ে আমরা চারা লাগিয়ে দিলাম। তারপর আপনার একটা টাইম আছে, যেমন নাইট্রোজেন আর পটাশ সারটা, পটাশ সার আর নাইট্রোজেন আমরা কী করি, দুটো স্প্লিটে করি। মানে মনে করুন 3 মাস পরে হাফ ডোজ দিলাম, তারপর আবার 8 মাস পরে, তাই না, আর একটু বাঁচিয়ে রেখে আমরা মনে করুন পরে আর একটু দিয়ে দিলাম 10 মাস বা 12 মাসে। এই 3টা ডোজে আমরা দিতে পারি বা 2টো ডোজে আমরা দিতে পারি। তারপর নেক্সট যেটা আসছে আপনার আগাছা, যে এটা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বেশি প্রবলেম, কারণ বৃষ্টিপাত এত বেশি হয়, মানে প্রত্যেকটা বাগিচা একদম আপনার ভরে যায়। হ্যাঁ, তারপর এটা মানে অনেক মানে হ্যাঁ, কোনো দর্শক বন্ধু কিছু বলতে চাইছেন? নমস্কার। বলছি কি কমলা চাষের ক্ষেত্রে, যেমন আমার বাড়িতে কিছু কমলা চারা রয়েছে, ধরুন না 10-12টা, আপনি একটু আপনাকে বলছি আপনি একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকতে হবে। শুনুন বন্ধু, দর্শক বন্ধুকে বলছি আমরা আস্তে আস্তে আসছি কমলা চাষে, আপনি ধৈর্য ধরে থাকুন, আমরা আস্তে আস্তে আসছি কমলা চাষ। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম আগাছা দমন আর আগাছা দমন সেচ ব্যবস্থা, এটা দুটো একসাথে আমি জুড়ে দিচ্ছি। এখন আমরা অ্যাপ্রোচ যাচ্ছি, যেটা আমরা মানে আমাদের সেন্টারও মানে করছি, যে প্রয়োগ করছি, যেটা করা হয়নি ত্রিপুরাতে, যে মালচিং হচ্ছে একটা, দুটো অ্যাপ্রোচ আছে আগাছা মানে নিয়ন্ত্রণ করার। একটা হচ্ছে আপনি এই আগাছা নিয়ন্ত্রক নাশক যেটা বলি, হার্বিসাইড যেটাকে বলি আমরা, মানে আগাছা উঠার আগে আমরা একটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আশেপাশে যেগুলো আগাছাগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ না, গ্লাইফোসেট যেমন আছে ওটাকে দিয়ে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আপনার মালচিং লাগানোর সাথে সাথে আমরা যদি মালচিংটা করে দিই তাহলে মনে করুন অনেক আমরা আগাছা আসবে না,
আর সাথে সাথে কি হবে, এই Moisture, ময়েশ্চারটা, জলীয় জলীয় জলটা বাষ্পটা থাকবে। থাকবে। আর আনারসে তো বেশি জল লাগে না, কিন্তু ওই এতটুকু জল লাগবে, যেটা অন্য রাজ্যে ভীষণ সাকসেসফুল হয়েছে। এতে কি হয়, গাছেরও বৃদ্ধি হয়, প্লাস আপনার ফলটা খুব ভালো বড় হয় সাইজে, তারপর গুণাবলীও ভীষণ ভালো হয়, মিষ্টতা, স্বাদ, হ্যাঁ, যেটা আমরা বলি TSS, টোটাল সলিউবল সুগার। তো এগুলো দিয়ে আমরা মানে মেইন হচ্ছে সেটাই। আরেকটা হচ্ছে যেটা আগেও হতে পারে যে ফার্টিলাইজার তো সবসময় মনে করেন এত মানে গ্রোন আপ আনারসের বাগিচা যেতে পারে না, তাহলে আমি বলি যে ফোলিয়ার স্প্রে, পাতায় স্প্রে করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ না, যে কিছু কিছু মানে নাইট্রোজেন আছে যেগুলোকে ফোলিয়ার স্প্রেতে আমরা করতে পারি, ওয়াটার সলিউবল, জলে দ্রবণীয়, হ্যাঁ, ওয়াটার সলিউবল ইউরিয়া আমরা স্প্রে করতে পারি, প্লাস আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে বলে, মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে আপনার বোরন, জিঙ্ক, কপার, এগুলোর কম্বিনেশন মিক্সচার আসে, হ্যাঁ, এগুলোকে অনেক সময় আমরা বলি কি 1%, 2%। এগুলো কি আমাদের রাজ্যের কৃষকরা ব্যবহার করে? সাধারণত আমরা দেখছি সবজিতে খুব যত্নই নেয় না, সবজিতে খুব ব্যবহার করে, কিন্তু আনারসে আমাদের আবার এটাকে মানে চিন্তা করতে হবে যে আনারস চাষটাকে আমরা কিভাবে মানে করব বৈজ্ঞানিক পদ্ধতিতে। কারণ কেন, আমরা শুধু ত্রিপুরাতে না, আমরা বাইরে পাঠাতে চাইছি, সেই জন্য আমাদের মানে এটা একটা আবার চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আনারসটা কিভাবে সাইন্টিফিকলি আমরা করব। আজকাল আবার জৈব আনারস বা অর্গানিক পাইনাপেলের ডিমান্ড আন্তর্জাতিকভাবে বেড়ে যাচ্ছে। ত্রিপুরা আনারস বাই ডিফল্ট অর্গানিক, কোনো সার্টিফিকেশন নেই, সো সেটার কোনো ভ্যালিডিটি নেই, হ্যাঁ না, যেমন কাশ্মীরে ওয়ালনাট, হ্যাঁ, বাই ডিফল্ট, কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু ভ্যালিডিটি করতে গেলে আপনার ওটাকে অর্গানিক মডিউলে আপনার করতে হবে, ওটার মানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস যেটা বলি আমরা, এটা ফলো করতে হবে। তো পাশাপাশি আমি আপনাকে এই যে ফুলের রেগুলেশন বা ফুল ফোটা আনারসের ক্ষেত্রে ফ্লাওয়ার রেগুলেশন, এগুলি সম্বন্ধে কিছু বলবেন? এটা ভীষণ ইন্টারেস্টিং, জানা উচিত কিছু। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, কারণ এটা সেই জন্য মানে জরুরি, কারণ কোনো সিজনে মে, জুন, জুলাই এমন কোনো একদম গ্লাট বলি আমরা, জানা, ভীষণ মানে অনেক আনারস বাজারে চলে আসে, হ্যাঁ, কিন্তু সেটার সেই দাম পায় না, পচে যাচ্ছে না, পোস্ট হারভেস্ট লস যেটা ভীষণ হাই হয়ে যায়। সেই জন্য আমরা বলছি যে ফেজ ওয়াইজ হারভেস্টিং করার, থ্রু আউট দ্য ইয়ার স্পেসিফিক টাইমে যাতে আমরা হারভেস্টিং করতে পারি, সেই জন্য আমরা কি করি, ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে এটার, মানে অনেক ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার মনে করুন ভ্যারাইটি, কুইন, কিউ, মরিশাস, ডিফারেন্ট ভ্যারাইটিস আছে, আমরা লাগিয়ে দিলে ম্যাচুরিটি ওদের ডিফারেন্ট থাকে। আচ্ছা, আরেকটা আছে আপনার স্ট্যাগার্ড প্লান্টিং বলি। স্ট্যাগার্ড প্লান্টিং হচ্ছে বিভিন্ন সময়ে, মনে করুন একটা 15 দিন পর 15 দিন প্রতি মাসে, 1 মাস পরে পরে একটা, 1 মাস পরে পরে ব্লক ওয়াইজ, এই ব্লকটা আমি এই ডেটে লাগালাম, 1 মাস পরে আরেকটা লাগালাম, আরেকটা হচ্ছে 3 মাস পরে পরে, হ্যাঁ না, যেমন আপনি মনে করুন সেপ্টেম্বর, অক্টোবর বা অক্টোবর, নভেম্বর ড্রাই পিরিয়ডে লাগানো হয়, নভেম্বর, ডিসেম্বরে বা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা লাগালাম, তারপর আমরা লাগালাম মনে করুন এপ্রিল, মেতে, তারপর আবার জুন, জুলাই, হ্যাঁ, 3টা ফেজে লাগালে আপনার মানে ম্যাচুরিটি, ফ্লাওয়ারিংও 3টার সময় আসবে, ফলনও 3টার সময় আসবে, সব সময় আমরা বাজার পেয়ে যাচ্ছি। আরেকটা যেটা এটার সাথে যদি আমরা আরেকটা কম্বিনেশন করি, কেমিক্যাল ফ্লাওয়ার রেগুলেশন, এটা ভীষণ মানে জরুরি জানার জন্য। কারণ এর কম্বিনেশনটা হচ্ছে আপনার ইথেফন, হ্যাঁ, ইথেফন, ইউরিয়া আর ক্যালসিয়াম কার্বনেট, না, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। তো এটাতে ইথেফন আমরা কি করি, আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি রেশিও না গিয়ে, যে আমরা যদি মনে করুন 1000 প্লান্টের জন্য করি, 1000 প্লান্ট 50 লিটার জল লাগবে, প্রতি প্লান্টে আমি 40 থেকে 50 ml জল দেব, ঠিক আছে। তো আমি 50 লিটারের জন্য যদি কম্বিনেশনটা বানাই, ইথেফন আমি দেব 2 থেকে 3.5 ml। ইথেফন 50 লিটার জল আমার 1000 গাছের জন্য লাগবে, এবং সেই 50 লিটার জলে 3.5 ml আমি ইথেফন বাজারে পাওয়া যায়, ইথেফন অনেক নাম পাওয়া যায়, ত্রিপুরাতেও পাওয়া যায়। তারপর আমি দেব 1 কেজি ইউরিয়া 50 লিটারের জন্য গুলে দেব না। তারপর আমার 20 গ্রাম ওই ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ না, তাহলে আপনার ফ্লাওয়ার রেগুলেটিং কেমিক্যালসটা তৈরি হবে, সাদা একটা সলিউশন হবে। 50 ml আমি একটা মগে বা কিছুতে নেব, নিয়ে ওই চারাটা যখন মানে আনারস গাছটা যখন 40 মানে 35 থেকে 40টা পাতা থাকবে, বেরোবে, ওই টাইমে আমি কি করব, একদম সেন্টারে, মানে একদম কেন্দ্রে বিন্দুতে, মাঝখানে যাতে গিয়ে জলটা পড়ে দিল। আর এটা আমরা সাধারণত করি কি ওই বিকেলের দিকে,
বিকেলের দিকে রৌদ্র বা সূর্যাস্ত বৃষ্টি মানে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে আমরা এটাকে প্রয়োগ করি। করলে আপনার মনে করুন যদি আমরা 8 থেকে 10 মাস বয়স্ক একটা গাছ ওটাতে যদি প্রয়োগ করি, তো মনে করুন 1-2 মাসের মধ্যে ওরা ফ্লাওয়ারিং দিয়ে, হ্যাঁ না, 3 মাসের মধ্যে ফল আমরা পেয়ে যাই। স্ট্যাগারিং করার পরও আপনার ইচ্ছে করলে আপনার এই এটা করতে পারে, হ্যাঁ করতে পারে। আর না হলে নর্মাল প্লান্টেশনও এটা করতে পারে। এই যে যেমন কুইন ভ্যারাইটি, মানে আমরা যে ছোট জাতটা যেটা বলি, যেটার স্বাদ মানে আমরা জিওগ্রাফিক ভৌগোলিক ইন্ডিকেটর হিসেবে নিচ্ছি আমরা, এই চারাটা ইচ্ছা করলে উড়িষ্যাতেও লাগানো যেতে পারে, কিন্তু এই স্বাদটা আসবে না। হ্যাঁ, সেটাই জিআই বাসমতি, মানে আমি বাসমতি আগরতলা তো করতে পারি, কিন্তু বাসমতি হবে, কিন্তু বাসমতির গন্ধ আমার এখানে আসবে না, ব্যাপারটা এরকম। তো সুতরাং এই ত্রিপুরার এই ফ্রুট কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনাদের কোনো বিশেষ সাজেশন আছে কিনা, অ্যাকচুয়ালি বা কোন সময়ে এটা হারভেস্ট করা উচিত? যেটা আগে বলেছি সেগুলো তো প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিছু আছে, যেমন মনে করুন আমরা ফলের মানে অ্যাকচুয়ালি মানে গুণবত্তাটা তখনই আসবে যখন ফলের বৃদ্ধি আর ওর কনভার্সন, কেমিক্যাল কনভার্সন প্যারালাল হবে না, একটা রিলেশন থাকবে। ফল বৃদ্ধি হচ্ছে সেই অনুপাতে আপনার ওটার কেমিক্যাল কনভার্সন সুগারে টার্ন করছে, হ্যাঁ না, সেটা দিনের বেলা রাত্রেবেলা টেম্পারেচারে মানে কুল নাইট থাকতে হবে, একটু মানে মাইল্ড হাই টেম্পারেচার থাকতে হবে, তো একটা সুন্দরভাবে এটা গ্রোথ হয়। নয়তো অনেক দিনের বেলা হাই টেম্পারেচার, রাত্রিবেলা কুল টেম্পারেচার, তাহলে স্বাদের গুণগত দিকটা কনভার্সনটা ভালো হয়। আর যদি রাত্র দিনে সব গরম থাকে তাহলে কি হয়, ডাইরেক্ট ফল সাইজ বেড়ে যায় আর কনভার্সনটা স্বাদের মাত্রাটা কমে যায়। সেই পরিমাণ এটা মানে সব ফলের ক্ষেত্রেই এটা। আরেকটা হচ্ছে আপনার এটাতে আপনার মেইন যেটা ফলের কোয়ালিটির জন্য বলছি, যে একটা পিঞ্চিং হয়। মনে করুন পিঞ্চিং মানে কি, কতটা ওই যেটা মুকুট, না, মুকুটের মানে আমরা কি করব, ওটার বৃদ্ধিটা হতে দেব না, হ্যাঁ না, যাতে সব খাবার মানে আনারসই খায়, ফল গাছ বৃদ্ধি যায়। আর আনারসের নিচ থেকে ছোট ছোট চারা গাছ বেরোয়, ওগুলোকে বেরোনোর আগে আমরা কেটে দেবো, হ্যাঁ না। প্লাস আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আর কিছু গ্রোথ প্রমোটার আছে, হ্যাঁ না। মুকুট মানে আনারসের মুখে যে ফুলটার মতো আসছে ওটাকে ভেঙে দিতে হবে, একটু মানে কিছু পাতা পিঞ্চিং করে দিতে হবে। আচ্ছা, মানে গ্রোথটাকে একটু ডিস্টার্ব করে দিতে হবে ওই ফুলটার। ঠিক আছে। নিচের চারা গাছগুলোকে আনারসের নিচের তলা থেকে যেগুলো বের হয়, এটাকে স্লিপ বলি আমরা, ওগুলোকে কেটে দিতে হবে। প্লাস আপনার ওই মানে কিছু প্রমোটার, না, গ্রোথ রেগুলেটর এন্ড প্রমোটার, হিউমিক অ্যাসিড টাইপ বা অনেক ধরনের পাওয়া যায়, না, অ্যামাইনো অ্যাসিডস, এগুলো আমরা ব্যবহার করলে খুব ভালো ফল পেতে পারি। আচ্ছা, একটা আমি বলছি, আমাদের আনারসগুলি ম্যাক্সিমামেই আপনার টিলা ভূমিতে হয়, কিন্তু ত্রিপুরার যে টিলা ভূমিতে টার্মাইট বা উলুর একটা হয়, মানে উপদ্রব দেখা যায়, সেই ব্যাপারে আনারস চাষের ক্ষেত্রে কোনো সাজেশন থাকবে কি আপনার? অবশ্যই, মানে কেমিক্যাল যদি আমরা করতে চাই, কেমিক্যাল তো যে কেমিক্যালটা আছে আমরা বলি ক্লোরপাইরিফস, ওটাতে ক্লোরপাইরিফস, মানে একটু যদি আমরা হাই ডোজও দেই তো উলুর জন্য খুব ভালো। আমরা শুধু আনারসে না, আম গাছেরও না উঠে যায়, চড়ে যায়, ওটা করি আমরা ক্লোরপাইরিফস, না 1 to 1.5 ml প্রতি লিটার মানে হিসাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি। আচ্ছা, কন্ট্রোল করা যাবে কেমিক্যালে, অর্গানিক হলে অন্য চিন্তা করতে হবে। তাছাড়া টাইম টু টাইম আপনার ম্যানেজ করতে হবে, আগাছা বা যাতে অ্যাকচুয়ালি আনারস গাছ লাগিয়ে দিয়ে আবার 1 বছর পরে ফলের জন্য গেলাম তাহলে হবে না, আপনার যোগাযোগ থাকতে হবে গাছের সঙ্গে, মাঠের সঙ্গে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে ঠিক কোন সময় আপনার ফলটা গাছ থেকে পাড়া উচিত বিক্রির জন্য, এটা ভীষণ জরুরি। আমরা মানে বাইরে পাঠাতে চাইছি আনারস, ম্যাচুরিটি ইন্ডিসেস বলি আমরা, যে ফল পাড়ার মানে সঠিক অবস্থা কোনটা। মানে এক্সপোর্ট করতে হলে এই জিনিসটা কৃষকদের জানতে হবে, মানে রপ্তানি করতে গেলে। তো মনে করুন এটাকে বলে কালার স্টেজ 1 থেকে 6টা, না, কালার স্টেজ 1, 2, 3, 4, কালার স্টেজ 6। এটা হয় কি, ওই চোখগুলো যেটা থাকে উপরে, চোখগুলোর কালার মানে হলুদ কালার কিভাবে ডেভেলপ হচ্ছে, এগুলোর উপরে ভিত্তি করে ওই কালার স্টেজগুলো নির্ণয় করা হয়। মানে কালার স্টেজ 1 যেটাতে কোনো চোখেই আপনার হলুদ হয়নি, হ্যাঁ না, হলুদ হয়নি। অনেক সময় এটা দিল্লি বা অন্য মার্কেটে ভীষণ চলে, ওরা কাঁচাই পাঠাবে, ম্যাচিউর কিন্তু কাঁচা, না, কোনো চোখে হলুদ হয়নি। হ্যাঁ, তারপর আছে যে 5 to 20% হলুদ হয়েছে, না, 2 স্টেজ, 20 to 40%, 3 স্টেজ, 40 to 80, না, 4 স্টেজ, 80 to 90, না, 5 হয়ে গেছে, তো বাস 100 হয়ে গেল না, 90 to 100, হ্যাঁ না।
তো আমরা মানে এখন হচ্ছে কালার স্টেজ দেখে যেই আমরা কালার স্টেজ বাড়তে থাকবে আমাদের মানে পাকা শুরু হয়, হ্যাঁ না, লোকাল মার্কেটের রপ্তানির জন্য মানে বিদেশে পাঠানোর জন্য বা দিল্লিতে পাঠানোর জন্য কোন স্টেজ আপনি সুপারিশ করবেন? এই তো 2 আর 3 মাঝখানে, 2 মানে আর 3 5 থেকে আপনার 30%, ম্যাক্সিমাম 30%। আমি যদি লন্ডনে পাঠাতে চাই তাহলে 2 করব, দিল্লি পাঠাতে গেলে 3 করব, এইভাবে চিন্তা করলে আমরা কৃষকদেরকে বোঝাতে সুবিধা হবে, কারণ দূরত্বের উপর নির্ভর করব অনেক। প্লাস সাইজ ক্যাটাগরি, ক্লাস এক্সট্রা, হ্যাঁ না, এক্সট্রা ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, এটা হয় আপনার সাইজ, ওয়েট, হ্যাঁ না, ইউনিফর্মিটি, একটু 5 to 10% কম্প্রোমাইজ হয়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মানে যারা অথরিটি মানে অ্যাপেডা ছিল, হ্যাঁ না, যুক্ত ছিল, যেমন মানে এগ্রি এক্সপো জোন ডিক্লেয়ার করেছিল ত্রিপুরাকেও, তখন গাইডলাইন দিয়েছিল যে মানে হারভেস্টিং টু প্যাকেজিং, মার্কেটিং কি মানে ফ্লো শিট, প্লাস এই কি স্ট্যান্ডার্ড থাকবে এক্সপোর্ট করার জন্য, না এগুলো সব এটা ধীরে ধীরে কৃষকদের কাছে নিয়ে যাওয়া উচিত, কৃষি দপ্তর এবং জানা আপনাদের, উচিত, না এটা তো নাহলে কৃষক কোন সময় হারভেস্ট করবে সে দাম কি পাবে, আমরা বলছি প্রচুর দাম পাবে, কোথায় পাবে। ত্রিপুরাতে আনারসের পাশাপাশি আরো অনেকগুলি ফল খুব অর্থনৈতিকভাবে চাষ করা যায়, তার মধ্যে আছে কমলা, এক বন্ধু বলছিলেন, তার মধ্যে আছে মোসাম্বি, তার মধ্যে আছে আম, তার মধ্যে আপনার কাঁঠালও আছে, বানানাও আছে, এবং আপনার তারও অনেকগুলি মাইনর ফ্রুটস আছে, সেগুলি আমরা আরেকদিন আলাপ করবো, আজকে সময়টা এতটা কাভার করা যাবে না। তো আমরা প্রথমে লেবু জাতীয় মোসাম্বি দিয়ে শুরু করি। মোসাম্বির ক্ষেত্রে আপনার কি ধরনের মাটি বা কোন ত্রিপুরার কোন কোন জায়গায় করা সম্ভব, বা একটু সংক্ষেপে যদি বলেন। আমি বলছি যে কারণ মোসাম্বি কিন্তু এখনো বাজার কিনতে গেলে 1 টাকা কিনতে হয়, আর আমি মানে আমার কাছে কিন্তু রাজ্যের হর্টিকালচার দপ্তর বলছে ত্রিপুরা রাজ্যে প্রচুর মোসাম্বির সম্ভাবনা আছে, বা আপনারা তো নিশ্চয়ই করেও দেখাচ্ছেন, অবশ্যই, কিন্তু বাজারে কিন্তু আমাদের রাজ্যের মোসাম্বির সাক্ষাৎ আমাদের সঙ্গে খুব কমই হয়, সেটা কিভাবে করা যায় একটু বলুন। অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে কি, ত্রিপুরাতে আমি বলি মানে যেই কৃষক ভাই আমার কাছে আসেন তো ওনাদেরকে আমি বলি যে মোসাম্বি যদি ফল চাষ করতে হয় মোসাম্বি করো, মোসাম্বি মানে ভীষণ প্রমিজিং ক্রপ, একটা ফল ত্রিপুরার জন্য। ওটার মানে দেখা গেছে যে আমরা তো অনেক দিন ধরে কাজ করছি, ইভেন আমি মনে করুন মোসাম্বির উপরে আপনার মানে লিখেছি, হ্যাঁ না, পুরো কমপ্লিট প্যাকেজ আছে আমার, না, উইথ ফটো, আমরা যাব একদিন আপনার স্টেশনে, সেগুলি একদম কিছু কৃষককে নিয়ে যাব, একদম পুরো কমপ্লিট প্যাকেজ, যেগুলো মানে মেইন হচ্ছে মোসাম্বি অ্যাকচুয়ালি সুইট অরেঞ্জ যেটা বলি, ওটার একটা ভ্যারাইটি, মানে মোসাম্বির কোনো ভ্যারাইটি নেই, না, সেটাই মোসাম্বি ভ্যালেন্সিয়া, মানে নর্থ ইন্ডিয়াতে এটাকে মোসাম্বি বলে, অন্ধ্রপ্রদেশে সতগুটি বলে, না একটু ডিফারেন্স থাকে, বাট আদারওয়াইজ কিছু না। কিন্তু মানে ওই এখানে আমরা সিকি সাপ বলি, আর এটা জানা সেজন্য জরুরি, কারণ কোনো অনেক কৃষক ভাই যেটা বলেন আপনার দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল, কিন্তু ত্রিপুরা তো এটা না আমিও দেখেছি, কিন্তু একটু বেশি টক থাকে, প্লাস ফলনটা ফলনও হয়নি, কিন্তু মোসাম্বির আসলে দক্ষিণ আফ্রিকানরা যেরকম ত্রিপুরাতে বেশি দিন থাকতে পারবে না, আমরাও দক্ষিণ আফ্রিকা থেকে বেশি থাকতে পারবো না, তো আমি সেই জন্য মোসাম্বিতে আসছি আবার, যে মোসাম্বি আমাদের ভীষণ মানে ফল ত্রিপুরার, আর এটার মানে বার্ডেড ইয়া গ্রাফটিং, না, কলম করা, না, গ্রাফটিং ইয়া বার্ডিং যেটাকে বলি, কুড়ি দিয়ে তৈরি করা বা একটা কাণ্ড দিয়ে তৈরি করা, এটাই আমরা তৈরি করি। ওটার জন্য আইসিআর সেন্টারের কাছে রুস্টক যেটাকে বলি, মানে শিকড় যেটাতে নিচের অংশটা, রংপুর লাইম ইয়া রাফ লেমন ইয়া ভলকামেরিনিও আমরা ট্রাই করছি, কিন্তু রাফ লেমন ও রংপুর লাইম দিয়ে যখন আমরা শুরু করেছি, তো আমরা তো অনেক মানে চারা তৈরি করেছি অন্যদেরকে, অন্য এজেন্সিদেরকে আমরা, প্রাইভেট নার্সারিদেরকে আমরা বীজ দিয়েছি। সেটা এখন আমি আমার মানে উপদেশ ছিল যে আপনারা গিয়ে মানে লাগান, না, প্রথমে রুটস্টক ব্যাংক, না, রুটস্টক ব্যাংক তৈরি করুন মোসাম্বির জন্য, তাহলে আপনি কোয়ালিটি অ্যান্ড সার্টিফাইড চারা তৈরি করতে পারবেন। তো আমরা যদি লাগাই, এটাকে দূরত্ব এখন, না, দূরত্ব হচ্ছে 4x4 ইয়া 4x4 মিটার, তো 4x4 মিটার, গাছ থেকে গাছ, স্কয়ার সিস্টেম, বা 3x4 করতে পারি আমরা, হ্যাঁ 3x4, হ্যাঁ দেখে। আর যদি কেউ যদি মাঝখানে, হ্যাঁ না, শুরু বছরগুলোতে যদি কিছু সবজি বা অন্য কিছু চাষ করতে চায় তো করতে পারে, কোনো ব্যাপার না। তারপর লাগানোর পরে মানে মনে করুন লাগানোর পরে একটু কাটসাট করতে হবে, ওটাকে ফ্রেমওয়ার্ক দিতে হবে, ছেড়ে দিলে হবে না, করতে হবে। এমন হয়েছে যে লাগিয়ে রেখেছে, হ্যাঁ না,
উপরের চারা তো মুসাম্বি শুকিয়ে গেছে, কিন্তু নিচের থেকে রংপুর লাইন চলে বেরিয়ে এসছে। আসছে, যখন লেগেছে তখন তো হচ্ছে না মুসাম্বি, বলছে কি চারা দিয়েছো, হ্যাঁ না। সেই জন্য আমি সবাইকে মানে বলি যখন যাই ফিল্ডে যে ভাই দেখবে যে নিচে থেকে যেটাকে বলি রুট সাকার, ওটা যাতে না আসে, ওটাকে আস্তেই ভেঙে দেবে, হ্যাঁ না, ওটাকে সরিয়ে দেবে, শুট সাকারটাকে গ্রো করতে দেওয়ার নেই। প্লাস যেই উল্টো সিধা মানে ক্রিস ক্রস ব্রাঞ্চিং যেটাকে বলি শুট, ওটুকু কেটে হ্যাঁ একটা সাইজে একটা শেপ দিতে হবে গাছটাকে। প্লাস তারপর হচ্ছে আপনার মানে যেটাকে বলি সার দেওয়া, হ্যাঁ না। তো আমরা ফল গাছে যে কোনো ফলেরই আমরা কি করি ইয়ার ওয়াইজ ইনক্রিজ করি, যে 1 বছর বয়স্ক একটা চারা গাছকে কি সার দেব, তারপর সেকেন্ড ইয়ারে কি দেবো, হ্যাঁ না। তো এটা একটা থাম রুল, যেটা রুল বলি আমি, মনে রাখা কঠিন তো, কিন্তু মনে করুন মোসাম্বি নিচ্ছি আমি, মনে করুন প্রথম 1 বছর বয়সকে আমরা 5 কেজি গোবর, না শুকনো পচা গোবর ভালো F1 যেটাকে বলি ফার্মিয়ার্ড ম্যানিওর, ওটাকে আমরা দিলাম। সাথে সাথে আমরা মনে করুন 200 গ্রাম প্রতি প্লান্ট বলছি, 200 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম SSP সিঙ্গেল সুপার ফসফেট, হ্যাঁ না SSP, দেন 60 বা 70 গ্রাম MOP দিলাম, ঠিক আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেবো, তো ওই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাইড বাই ইয়ার, হ্যাঁ না। যেমন 200 গ্রাম দিলাম তো সেকেন্ড ইয়ারে 400 গ্রাম হয়ে যাবে, হ্যাঁ না। থার্ড ইয়ারে, হ্যাঁ না, 600 গ্রাম হয়ে যাবে, এবার মাল্টিপ্লাইড আপ টু 6 ইয়ার। 6 ইয়ারে যেই হলো, হ্যাঁ না, 6 ইয়ার থেকে 10 ইয়ার একটা ইউনিফর্মলি স্টেবল ফ্রুটিং হয়। এটা আপনার অভিজ্ঞতা তো বলতে পারবেন যে 6 to 7 or 11 ইয়ার একটা ইউনিফর্মিটি থাকে। তারপর আপনার 10 ইয়ার্স কি হয়, মানে অ্যাডাল্ট না এজ বাড়ে, না অনেক ধরনের ম্যানেজমেন্ট লাগে। 15 আর 20 ইয়ার্সে, আর 20 ইয়ার্স পরে একদম আরেক ধরনের ম্যানেজমেন্ট। তো আমরা বলি যে 10 থেকে 11 বছর পর্যন্ত ওই ডোজটা 6 ইয়ারের ডোজটা স্টেবল রাখো। তারপর কি করবে, প্রতি গাছে 1 কেজি 200 গ্রাম ইউরিয়া ওটা দিলে 6 বছরে যেটা হলো ওই 10 বছর পর্যন্ত স্টেবল রাখো, হ্যাঁ না। এটা একটা নিয়ম, কত আর ফার্মার্সরা কত কম্বিনেশন বানাবে, একটা তো ফিক্স করতে হবে। তারপর কি হচ্ছে, এটা আমি ফলো করি, না। তো তারপর 10 বছর থেকে কি করি, ওই 6 বছরের যে ডোজটা ছিল ওটা তো থাকবেই, আর 50% আরো বাড়িয়ে দিই, বুঝলেন। হ্যাঁ, কারণ কোনো গাছ আকারে বৃদ্ধি হচ্ছে, মানে 10 বছরের ডোজটার প্লাস 50% আরো, হ্যাঁ না, করে একদম 20 ইয়ার্স পর্যন্ত যান, ওই ডোজে চলে। হ্যাঁ, 20 ইয়ার্স পর্যন্ত গেলে তারপর অটোমেটিক্যালি 20 বছর পর থেকে ওটা আবার রিজুভিনেশন ফেজে চলে যায়। হ্যাঁ, সেটা ভীষণ জরুরি একটা, যে আমের ক্ষেত্রেও তাই। অন্য কিন্তু আমি কিছু এখানে ছোটখাটো আকারে অনেক কৃষকই আপনার মোসাম্বি লাগিয়েছেন, কিন্তু এরা মানে বিজ্ঞানের ভাষা ফ্রুট মাইনর বা ফ্রুট সাকার এরকম ধরনের একটা মানে লাল হয়ে ভেতরে মোসাম্বির ভেতরে পোকা ঢুকে যাচ্ছে। এই পোকাটা একটা এখানে সমস্যা। এখন আমি অনেকগুলি আশেপাশের বাগানে দেখেছি, সেটা কন্ট্রোল করার কি পরামর্শ আপনার থাকবে? অ্যাকচুয়ালি এটা এই মোসাম্বির ক্ষেত্রে স্পেশাল এটা হচ্ছে, বলছি আমি যে আপনার মোসাম্বির কতগুলো পোকা একদম কমন, না, সিট্রাস লিপ মাইনার, না, এফিড, মানে নরম নরম কাণ্ডকে একদম এফিড, না, কালো বা সবুজ, গুটি গুটি পোকা একদম সেল সেপ, না, রসটাকে একদম চুষে নেবে। তো এগুলোতে দমন করার জন্য স্পেসিফিক ইনসেকটিসাইড, যেটাকে পোকা মানে কীটনাশক বলি আমরা, কিছু আছে যেমন মনোক্রোটোফস, না, ইমিডাক্লোপ্রিড, হ্যাঁ, কুইনোলফাস, সেপারমেথ্রিন, হ্যাঁ, এইগুলি আমরা মানে ডিফারেন্ট কোম্পানি 0.5 to 1 ml আমরা সেফলি মানে বিনা দ্বিধায় বলতে পারি ত্রিপুরা রাজ্যের অনেক ফলের চেয়ে মোসাম্বি চাষ করা লাভজনক, এবং জলবায়ু মোসাম্বি চাষের পক্ষে উপযোগী, খুব লাভজনক। তো পাশাপাশি আমরা যদি অরেঞ্জ, এক দর্শক বন্ধু ফোনও করেছিলেন যে কমলার চাষের ক্ষেত্রে আমরা প্রথমেই কমলার চাষ ত্রিপুরা রাজ্যে আলাপ করতে গেলে আমাদের বলতে হয় যে জম্পুই পাহাড় আজ কেন কমলাহীন, সেটা একটা আসে। তার পাশাপাশি দেখবেন ভারতবর্ষের যত রাজ্য আছে যেখানে ট্যুরিজম ফ্লাশ করেছে বা যেখানে পর্যটন উন্নত প্রথায় গেছে, সেখানে তার সঙ্গে ফলের একটা বিরাট সম্পর্ক আছে। সেটা হিমাচল প্রদেশ ধরুন, কাশ্মীর ধরুন, উত্তরাখণ্ড ধরুন, বিভিন্ন জায়গায় আমরা গেছি যে ট্যুরিজমের সঙ্গে বা পর্যটনের সঙ্গে একটা ফলের একটা সরাসরি যোগাযোগ। তো আমাদের যেই ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্রের মধ্যে আমরা জম্পুইলকে প্রথমে মনে করতাম, এখন তো পর্যটন বিজ্ঞানীরা বলছেন সারা ত্রিপুরা রাজ্যেই একটা পর্যটন ক্ষেত্র, এবং ত্রিপুরা রাজ্যকে পর্যটন দিয়ে সাজিয়ে দেওয়া যায়, ত্রিপুরা রাজ্যের মানুষকে পর্যটনের মাধ্যমে পকেট ভরিয়ে দেওয়া যায়। তো সুতরাং সেই পর্যটনের গাছ জম্পুইয়ের
জম্পুয়ের ক্ষেত্রে কমলা গাছের এই আজকের এই দুর্দশা কেন, সেটা যদি একটু খুলে বলুন। জম্পু পাহাড়ে তো আমি গেছি, গিয়ে পুরো একবার ঘুরেছি যে ব্যাপারটা কি দেখার জন্য। অবশ্যই যেটা মানে প্রবলেম, যেটা ওভার দ্য ইয়ার্স, যেটা আমি আগেও বলেছি মোসাম্বির ক্ষেত্রে, যে যখন পুরনো হয়ে যায় গাছ, পুরনো হয়ে যায়, তখন রিজুভিনেশন আর রিপ্লান্টেশন, দুটো অ্যাপ্রোচ আমাদেরকে ফলো করতে হবে। মানে কমলা জাতীয়, যেমন এই ম্যান্ডারিন যেটা বলি আমরা, জম্পুই কমলা বা খাসি ম্যান্ডারিন, যেটা খাসি ম্যান্ডারিন, নর্থ ইস্টে সবাই খাসি ম্যান্ডারিন, আমরা এখানে জম্পুই কমলা বলি। এটাকে মানে মেইন হচ্ছে অ্যাকচুয়ালি ট্যুরিজমের ক্ষেত্রে বা মানে হাই ভ্যালু ক্রপ জন্য কমলা ভীষণই একটা লাভদায়ী ফল, হ্যাঁ না। কিন্তু ওভার দ্য ইয়ার্স কী হয়েছে, এত হেভি রেইনফল, হ্যাঁ না, আমরা কিছু ম্যানেজমেন্ট করিনি, হ্যাঁ না, আর এক্সস্টেড হয়ে গেছে। মানে আর জম্পুয়ে কী করেছি, কমলা গাছের ভেতরে অনেক কিছু লাগিয়ে দিয়েছি আমরা, হ্যাঁ না, হাই এক্সস্টিভ ক্রপস, এতে শেডও হয়ে গেছে, না, অর্চার্ড ভেন্টিলেশন যেটাকে বলি আমি, মানে কমলা তার মানে ম্যানেজমেন্ট বা যত্ন পরিচর্যা যেটা সেটা থেকে বঞ্চিত, হ্যাঁ না, সেটা আমারও মনে হয়েছে তাই, সেটাই মূল কারণ। আর এখন তো মানে সুপারি ওভারটেক করে নিয়েছে, না, একদম ভেন্টিলেশন যেটাকে আমি বলি অর্চার্ড ভেন্টিলেশন। মানে অর্চার্ড ভেন্টিলেশন মানে ফ্লোর, মানে মাটির তলা এবং চারিদিকে এয়ার, হ্যাঁ না, হ্যাঁ, এই ভেন্টিলেশন থাকতে হবে। অর্চার্ডের কোয়ালিটি প্লান্ট গ্রোথ অ্যান্ড এ হতে হবে। মানে এটার জন্য আমাদের মানে একদম ফ্লোশিট দেওয়া আছে যে কখন কি করতে হবে আমাদের এই ম্যানেজমেন্টের জন্য পুরনো বাগিচাগুলো। এখানে আমি জম্পুয়ের আমাদের লুসাই কৃষকদের সঙ্গে কথা বলেছি, এরা একটা কথা শিখেছে, নিশ্চয়ই কৃষি দপ্তরের কারোর কাছ থেকে শিখেছে। এরা বলছে কমলা গাছ শুকিয়ে যাচ্ছে, ডাইবেক হয়ে যাচ্ছে, এরা এইটুকুই জানে। কিন্তু ডাইবেকের পেছনে কি কমলা চাষিদের কোনো ভূমিকা নেই ডাইবেক হওয়ার পেছনে? দেখুন, মানে ডাইবেক তখন ডেক্লাইন, সিট্রাস ডেক্লাইন, এটা ওয়েল নোন, হ্যাঁ না, ডিজিজ অ্যাক্রস মানে ইন্ডিয়াতে, হ্যাঁ না, মানে রিকগনাইজড যে সিট্রাস ডেক্লাইন কখন হয়, তখনই হবে যখন ওই বাগিচাতে ভালো সাইন্টিফিক ম্যানেজমেন্ট থাকবে না, এক। আরেকটা হচ্ছে আপনার যখন ওল্ড এজ হয়ে যাবে, ওভার এক্সস্টেড, হ্যাঁ, এক্সস্টেড হয়ে যাবে, 35 ইয়ার্স ম্যাক্সিমাম, হ্যাঁ, সেটাই হয়েছে না। সেটা আমি আগে বলেছি যে রিপ্লান্টেশন অ্যান্ড রিনোভেশন, রিজুভিনেশন, সেই অ্যাপ্রোচটা আমাদের রাখতে হবে উইথ কি আপনার কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল সার্টিফাইড। কারণ কেন, সিট্রাস জাতীয় মানে ম্যান্ডারিনে ভাইরাস ইন্ডেক্সিং, হ্যাঁ না, ভাইরাস গ্রিনিং, ট্রিস্টিজা, এক্সোকোটিস, অনেক ধরনের ভাইরাস আছে, হ্যাঁ, মৌসুমি তো আছে দেখেছি আমি, হ্যাঁ না, কমলাতে তো আছেই। তো আপনার ওইগুলো সার্টিফাইড আর ইন্ডেক্সড যদি প্লান্টিং ম্যাটেরিয়াল না হয়, তাহলে মানে ওভার দ্য ইয়ার্স ভাইরাস আসবে অটোমেটিক্যালি। প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে আপনার ওই ট্রাঙ্ক বোরার, হ্যাঁ না, স্টেম বোরার, এটারও এফেক্ট হবে। তারপরে গামিং, হ্যাঁ না, ওই ট্রাঙ্কে ব্লিডিং হয়ে যায়, হ্যাঁ না, গাম জাতীয়, আঠা জাতীয় বেরোয়, হ্যাঁ। তো তারপর আপনার কে বলছিলেন, আপনার নামটা একটু বলবেন দাদা? হ্যাঁ স্যার, আমার নাম দেবব্রত। কোত্থেকে বলছেন? হ্যালো, বিলোনিয়া স্যার। বিলোনিয়া, বলুন। আমাদের হাতে সময় কম, সংক্ষিপ্ত আকারে বলবেন। স্যার, এটা জানা ছিল যে আমাদের বাড়িতে একটা নারকেল গাছ আছে, হ্যাঁ, তো অনেকদিন ধরে ওটার মধ্যে ফুল আসছে, কিন্তু স্যার ফল ধরছে না, মানে ধরছে কিন্তু ঝরে যাচ্ছে, মরে যাচ্ছে ওগুলা। এটা নারকেল গাছটাতে কখনো সার দিয়েছেন? রাসায়নিক সার বা জৈব সার কোন প্রকার সার দিয়েছেন কখনো? নিশ্চয়ই এখন দেওয়া হয়নি। তাহলে আপনি তো ডেলি খাচ্ছেন গাছটাকে, তো গোবর বা এমনিতে যেগুলো। না, আমার প্রশ্ন হলো, আপনি যেভাবে প্রতিদিন নিয়ম করে রুটিন করে খাচ্ছেন, গোবর দেওয়া হয়, সবসময় গোবর দেওয়া হয়। কালকে থেকে শুধু আপনাকে শুধু ভাত খাওয়াবো আমরা, আর কিছু দেবো না, হবে আপনার এক সপ্তাহের জন্য? শুনেন, নারকেল গাছও একটা জীবন, ওরও একটা জীবন, সুতরাং কি দেওয়া যায় আপনার এত কম সময়ে আমরা বলতে পারবো না। আপনার স্থানীয় কৃষিকর্মী যিনি আছেন উনার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি খাদ্য দেননি বললেই ফুল আসছে এবং পড়ে যাচ্ছে, এবং আপনি একটি আপনার পাশের আপনার সামনে একটা গাছকে আপনি অভুক্ত রাখছেন, সেটা হলো মূল কারণ। কৃষি দপ্তরের কোনো কর্মীর সঙ্গে কথা বলেন, নয়তো আগরতলা লেম্বুছড়া বিশ্বজিৎ বাবু বসেন, অফিস খোলার দিন ওনার কাছে আসুন, উনি আপনাকে লিখে দেবেন। ফোন করতে পারেন, আমার না ফোন নাম্বারটা লিখে নিতে পারেন আপনি, 9612813456। হ্যাঁ, তো নারিকেল গাছে আরেকটা হতে পারে অনেক সময় মাইট, হ্যাঁ না, মাইট একটা প্রবলেম, সার তো থাকেই, মাইট, তারপর জল,
এগুলো মিলিয়ে একটা না প্রবলেম থাকে। আজকে আমরা অনেক কিছু আলোচনা করব বলে বসছিলাম। ত্রিপুরা রাজ্যের ফল চাষের মধ্যে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক মুক্তি আসতে পারে, এটা আইসিআর এর বিজ্ঞানীরা থেকে আরম্ভ করে হায়দ্রাবাদের আপনার বিভিন্ন বিজ্ঞানীরাও বলছেন যারা শুষ্ক এলাকায় কাজ করেন। তো আমরা আজকে থেকে আমরা শুরু করলাম ভ্যানগার্ড আয়োজিত কৃষি কথা, যে কথা ফলে মাটিতে। আমরা আগামী বৃহস্পতিবার আবার আসব এবং আমার মনে হচ্ছে আগামী বৃহস্পতিবার আমরা এই হর্টিকালচার নিয়ে আবার বসবো বিশ্বজিৎ বাবুর সঙ্গে। আপনারা সঙ্গে থাকবেন, আমরা কৃষি কথা নিয়ে আসব, যে কথা ফলে মাটিতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ।